যেখানে পোষাবে সেখানে যাবে। কাশ্মীরে তো সরকার নাই ওদের, কাশ্মীরে এখন ফারুক আবদুল্লাহ এই উমর আবদুল্লাহ সরকার, ফলে সেখানটা যখন ভোট হইলো তার আগে বারবার পেয়েছিল। এখন সেখানে ভোটও নেই, সেখানে সরকারও তার দখল করার কোনো গল্প নেই, ফলে কাশ্মীরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বিহার থেকে যেতে হবে কারণ বিহারে ভোট আছে, গুজরাট মহারাষ্ট্রে যেতে হবে কারণ ওখানটায় স্থানীয় নির্বাচন আছে। এই তো ব্যাপার। করছে তো প্রথম দিন থেকে করছে, মানে কৃতিত্বটা যেন ভারতবর্ষের সেনাবাহিনীর নয়, কৃতিত্বটা নরেন্দ্র মোদী এবং বিজেপি। এই প্রচেষ্টা চলছে প্রথম দিন থেকে। আপনাদের বহু সংবাদ মাধ্যম তাতে জড়িত, আপনাদের সাথে সংবাদ মাধ্যম বুঝিয়েছে যে নরেন্দ্র মোদী শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন, তিনি সামরিক বাহিনীর কর্তা। তার ড্রেস দেখলে বুঝবেন, তার কথা শুনলে বুঝবেন, তার যেখানে সভা করতে সবার স্থান দেখলে বুঝবেন তিনি রাজনৈতিক নেতা নন এখন, তিনি এখন ভারতবর্ষের সেনাবাহিনীর প্রধানের ভূমিকা পালন করছেন। অথচ এত বড় যারা ঘটনা ঘটল সাফল্য এনে দিলেও সেই সেনাবাহিনীর লোকেদের তার মধ্যে দেখা যায়। তাদেরকে নিয়ে করুন রোড শো, তবে না বুঝবো যে হ্যাঁ সেনাবাহিনীকে সম্মান দেওয়া হলো। তা তো হচ্ছে না। হ্যাঁ? আমাদের প্রধানমন্ত্রী যেখানে যেতে পারে এখানে আমাদের কিছু বলার নেই। এখন দিদি আর মোদীর মধ্যে আগামী নির্বাচনের আগে এই লড়াইটা নিজেরা তৈরি করছে। আমরা বরাবরই কথা বলেছি যখন নির্বাচন আসবে তখন ধর্মের ভিত্তিতে ভোট ভাগ করার জন্য মোদী আর দিদির লড়াই শুরু হয়ে যাবে। তাই এই বিচারটা দিচ্ছে। যখন আমরা সর্বদলীয় মিটিং শুধু নয়, পার্লামেন্ট বিশেষ অধিবেশন থাকার দাবি করেছিলাম, এই তৃণমূল বিরোধিতা করছে। একবার বললো যে না আমাদের কোনো সংসদ চলবে না, তারপর থেকে ম্যানেজ করে চলাই ভালো, তার আরেকটা প্রভাবকে পাঠিয়ে দিচ্ছে। এখানটাই উভয়ের লাভ, মোদী এলে দিদির লাভ, দিদি কিছু বললে মোদীর লাভ। এই মিউচুয়াল গেম আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। আর দিদি দ্বিচারিতায় বিশ্বাস করে। এই বিজেপি পার্টির সঙ্গে নির্বাচনী জোট বেঁধে এই বাংলায় ক্ষমতায় আসতে চেয়েছে, সবাই জানে কিন্তু নরেন্দ্র মোদী যখন গোধরা কাণ্ডের পর গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন তখন বিজেপি সরকারের মন্ত্রীটাকে তার দিতে হয়নি, এবং মোদীজিকে তার মুখ্যমন্ত্রীর জন্য ফুল পাঠাতো তার কিছু মনে হয়। তখন মোদীজি ছিলেন দিদির আরো শক্তি। তখন মোদী ছিলেন এনডিএ জমানায়, যখন দিদি অটল বিহারী বাজপেয়ী সরকারে, তখন দিদির জীবনে মোদী ছিলেন রাজনৈতিক আদর্শ পুরুষ। আজকে একে অপরের স্বার্থে এই কথা কাটাকাটি, কে বললো কি কে বললো কি চলবে। উল্টো দিকে কংগ্রেসের সঙ্গে লড়াইটা কিন্তু বারবার বলছি, আজও বলছি, সংঘাতটা কংগ্রেসের সঙ্গে আদর্শগত। এই লড়াইয়ের কোনো সীমা পরিসীমা, যেদিন থেকে আরএসএসের জন্ম সেই থেকে কংগ্রেসের সঙ্গে বিজেপির বিরোধ। তার কারণ আদর্শ, আজও সেই বিরোধ অব্যাহত। আর দিদির বিরোধটা তখন হয় তখন হয় না, যখন পুষায় তখন বিরোধিতা করে, যখন পুষিয়ে যায় তখন আন্ডারস্ট্যান্ডিং করে, যখন নিজের ধান্দা দরকার তখন একটু লোক দেখানো বিরোধিতা করে। এই তো দিদির রাজনীতি। देखिए प्रधानमंत्री, देश की प्रधानमंत्री है, देश कोई भी राज्य में जा सकते हैं। अच्छा होती अगर काश्मीर जाकर वैश्वर में दौरा करते, सवाई रहते हुए हर स्टेट घूम रहे, कश्मीर जाना चाहिए था। फिर भी उनकी अपना इच्छा है, अपना अधिकार है, अपना आजादी है, कहीं भी जाए, इसमें हमें कहने की क्या। लेकिन जहां भी जाए देश की सुरक्षा की बात करें, देश के विकास की बात करें,
देश की एक भी तरी की बात करें और साथ साथ जमीन में जो जमीनी हकीकत है उसको भी मुआयना करते हुए कई कदम उठाए। हम लोग शुरू से ये कहते आ रहे हैं कि कश्मीर की जो घटना घटी है उसके बाद हमारी ये मांग थी कि पार्लियामेंट बुलाए जाए। अभी तक पार्लियामेंट नहीं बुलाए गए। बार बार बात करना एक चीज होते हैं, सदन के अंदर ऑन रिकॉर्ड सबकी उपस्थिति में चर्चा करना उसका अलग अहमियत है। ये मेरा मानना है। কিছুই না, এই বাংলায় নতুন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, নতুন রাজনৈতিক ভাষ্য তৈরি করা হচ্ছে যে একমাত্র দিদি আছে মোদির বিরোধিতা করবার। আর মোদি এ বাংলায় আসছে দিদি ভোট পেতে, দিদি মোদিকে সামনে রেখে মুসলমান ভোট একটা করতে চাইছে, তাই এসব চলছে। মাঝখানে বাংলায় ভোগে যাক, দুর্নীতি ভোগে যাক, উন্নয়ন ভোগে যাক, তাদেরকে যায় আসে না। ওদিকে দেশের ক্ষেত্রে তাই আমাদের ভারতবর্ষের আর্থিক অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে, অথচ আমরা নাকি পৃথিবীতে ৪র্থ নম্বর বৃহৎ আর্থিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। সারা দেশ জুড়ে আজকে বেকারত্বের সংখ্যা বাড়ছে, কোনো আলোচনা নাই, আলোচনা একটাই, অপারেশন সিঁদুর। এই আলোচনাগুলোর মধ্যে দিয়ে নির্বাচনী রুটি শেখা হচ্ছে। দিদি দেখেছে এই মৌকা মোদির বিরোধিতা না করলে দিদির ভোট যদি হারিয়ে যায়, দিদিকে মোদির বিরোধিতা করতে হয় আর ভোটকে একটা টাকা কথা শুনেলেন। এবং যত দিন যাবে, এখন তো শুধু মোদিজি এসছে, এরপর আরো নেতারা আসবে, তখন এই সুর আরো চলবে। যেমন বিজেপির পক্ষ থেকে চলবে, তখন দিদির পক্ষ থেকে ভালো। তো আমরা তো চাই পোল খুলে দিই, আমরা চাই আরেকটা ইন্দিরা গান্ধী হোক ভারতবর্ষে। যেমন ইন্দিরা গান্ধী বাংলাদেশের নামক রাষ্ট্রের জন্ম দিয়েছিল, আমরা তো আশা করেছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি যেভাবে কথা বলছেন, যেভাবে বীরত্ব দেখাচ্ছেন, পাক অধিকৃত কাশ্মীরকে দখল করে নিলে ভালো হতো। যেমন ইন্দিরা গান্ধী প্রমাণ করে দিয়েছিল যে ভারতবর্ষের পারে পাকিস্তানকে জব্দ করে পাকিস্তানের মাজা ভেঙে দিয়ে বাংলাদেশ এবং নতুন রাষ্ট্রের জন্ম দিতে। আমরা তো ভেবেছিলাম যে ইন্দিরা গান্ধীর পর হয়তো মোদী পারবে যে ভারতবর্ষের মানুষের জন্য আরেকটা বিরাট কাজ করতে, তার নাম পাক অধিকৃত কাশ্মীর দখল। সেখানটা কটা বোমা ফেলা হলো, কটা মিসাইল ফেলা হলো, কিন্তু আমাদের কবজায় কিছু এলো না। কটা সন্ত্রাসবাদী মরেছে করতে পারে, সন্ত্রাসবাদী কটা আশ্রয় ভাঙতে পারে। আমরা আখেরে পেলাম তাকে, জমি জায়গাতে কিছু পেলাম না। আপনার ইন্দিরা গান্ধী গোটা বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়ে পাকিস্তানকে মাজা ভেঙে নতুন রাষ্ট্রের জন্ম। আমরা তো চেয়েছিলাম যে পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীর দখল করা হোক। পাকিস্তানের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে এখন দরকার ছিল। পাকিস্তান বলছে লড়াই করবে না, তার মানে এটা নয় যে আমরাও লড়াই করবো। ভারতীয় ফৌজিদের বীরত্বের কাছে, দৃঢ়তার কাছে পাকিস্তান মাথা নিচু করেছে। মাথা নিচু করা আমাদেরকে ছেড়ে দেওয়া কেন হলো? সেটা কোনো চুক্তি করেনি আমাদের সঙ্গে লিখিত পরিচয়। ইন্দিরা গান্ধীর সময় ভুট্টো এসে চুক্তি করেছিল, লিখিত সিমলা চুক্তি তার নাম। এখানে কোনো চুক্তি হয়েছে, তার কোনো নাম আছে বলুন? দেখুন, এইরকম এসপির ঘটনা আমাদের কাছে তো ব্যতিক্রমই বলতে পারি। পশ্চিমবঙ্গে কোনো এসপির মুখে দিয়ে এরকম কথা কোনো শুনি নেই, প্রথম শুনছি। তো আমরা আগামীতে দেখবো সেটা প্রকৃতভাবে কতটা হচ্ছে।
এমনও হতে পারে যে বাংলার মুখ্যমন্ত্রী ড্যামেজ কন্ট্রোলের জন্য, কারণ এই মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছে, এই মুর্শিদাবাদের প্রশাসন নিয়ে অনেক কথা আছে, এই মুর্শিদাবাদের অশান্তি নিয়ে কথা আছে, সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে এই মুর্শিদাবাদ জেলায়, সাম্প্রদায়িক উত্তেজনা হয়েছে মুর্শিদাবাদ জেলায়, কখনো বেলডাঙ্গায়, কখনো নওদায়, কখনো জঙ্গিপুরে, কখনো সাজুর মোড়ে, কখনো শামসেরগঞ্জে। ফলে বা মুর্শিদাবাদ জেলা জুড়ে সর্বত্র মানুষের ক্ষোভ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, পুলিশ প্রশাসনের অপদার্থতা, অকর্মণ্যতার বিরুদ্ধে। সেই জায়গাটায় দাঁড়িয়ে হয়তো মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, ভাই এসপি তুমি এমন কাজ করো যাতে মানুষ মনে করে যে ভাই পুলিশ নিরপেক্ষ, যেটা বাংলায় ব্যতিক্রম। এসপি সাহেব যেটা বলছেন সেটা তো নিরপেক্ষ পুলিশ কর্তার কথা, বাংলায় এই দৃশ্য দেখতে পুরো অভ্যস্ত লাগে, তাই ভরসা হয় না, ভয়ও হয় না, ভয়ও নাই, ভরসাও নাই। আগামী দিনের কর্মপদ্ধতি দেখে আমরা বলবো। বাকি এখন দেখতে তো ভালো লাগে, শুনতে ভালো লাগে, কিন্তু সেটা কতটা সত্য, কতটা কৃত্রিম আমার জানা, আর কতটা বাংলার মুখোদি সহ্য করবে সেটাও জানা নাই। তাই আমার কখনো মনে হচ্ছে এটা ড্যামেজ কন্ট্রোল এসেছে, অর্থাৎ যা ক্ষতিপূরণ হয়েছে মানুষগুলো যা ভুল বার্তা গেছে সেটাকে উদ্ধার করার চেষ্টা। পরে যখন মোনা ধরে যায়, প্লাস্টার করে চুনকাম লাগাতে হয়, ঘর ঘরই থাকে। দেখুন, মোদির কাছে দিদি কত টাকা পায় তা আমি জানি না, কারণ এটা দিদি আর মোদির মধ্যে নিজস্ব সন্ধির ব্যাপার, বাংলার মানুষও জানে না। সেই টাকা কেন পাওয়া যাচ্ছে না তাও আমরা জানি না, সেই টাকা আদায়ের জন্য কোনো লড়াই আন্দোলন তাও আমরা দেখি না, সেই টাকা উদ্ধারের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত দিদিকে দেখি। মোদি আসলে দিদির মনে পড়েছে টাকার কথা, টাকা আদায়ের কথা। কদিন আগে নীতি আয়োগের বৈঠকে দিদি সেখানে যোগদান দিয়ে তার দাবি আদায়ের কথা কিন্তু বলতে পারতেন, অথচ তিনি গেলেন না। তাই স্বাভাবিকভাবেই দিদি আর এই মোদির নাটক থেকে আমরা জানি যে নির্বাচনের আগে এই নাটকের নানা রকমের অঙ্গ ভঙ্গি, নানা রকমের নাটকের বিভিন্ন ছাপ আমরা দেখতে পাই। পাশাপাশি আমরা যেটা বলতে চাই যে পশ্চিমবঙ্গে আজ সরকারের ভাড়ার শূন্যের দিকে, পশ্চিমবঙ্গের মানুষের উপরে ঋণের বোঝার পরিমাণ দিনের পর দিন বেড়ে চলেছে। যখন পশ্চিমবঙ্গের আর্থিক ঘাটতিতে জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার, যখন পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগ নেই, বাণিজ্যের রোজগার নেই, রুটি রুজি কিছু নেই, অথচ পশ্চিমবঙ্গের সরকার ক্ষমতা টিকে থাকার জন্য রোজগার করার পথ ছেড়ে দিয়ে তারা ক্ষয়রাতির পথকে আঁকড়ে ধরে ক্ষমতা টিকে থাকতে চায়। তার পরিণাম কি হচ্ছে জানেন? এখন পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক ভাড়ার, অর্থাৎ আর্থিক অবস্থা যখন দুর্বল হচ্ছে, তখন পশ্চিমবঙ্গ সরকার টাকা জোগাড়ের জন্য, অর্থ জোগাড়ের জন্য তার পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছে মানুষের বিরুদ্ধে অত্যাচার করে। অনুদান দিন, খরচে দিন, আমাদের কোনো আপত্তি নেই। লক্ষ্মীর ভান্ডার 1200 থেকে 2500 টাকা করার দাবি আমরা করেছি আগে, আগামী দিনেও করব। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে 2500 টাকা, 2000 টাকা লক্ষ্মীর ভান্ডার যেন দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ সরকার যে চালাকিটা করছে, আপনি যদি গাড়ি থাকে রাস্তায় চলে যান গাড়ি চালিয়ে, আমরা কি জানি? ট্রাফিকে সবুজ আলো জ্বলে ক্লিয়ারের জন্য, রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, তারপরে হলুদ আলো জ্বলে অটো করার জন্য, তারপরে লাল আলো জ্বলে, লাল আলো জ্বলে যাতায়াত বন্ধ করার। পশ্চিমবঙ্গের যে ট্রাফিক সিস্টেম এখন যদি চালু করেছে, সেখানে সিধা ভিড় দেখলেই লাল জালিটা, মানে আপনাকে সতর্ক করবে না, সবুজের পর হলুদ দেখাবে না, সেটা লাল। কেন? আইন করতে। আপনার মোটরসাইকেল হোক, গাড়ি হোক, ট্রাক হোক, বাস হোক, ফাইনের পরিমাণ যেভাবে বাড়িয়ে চলেছে, তাতে আগামী দিনে মানুষের জন্য যাতায়াত করায় নাভির শাস্তি। এটা বাড়াচ্ছে কেন? সরকার আর্থিক দিক দিয়ে পঙ্গু, তার রোজগার দরকার,
রোজগারের জায়গা নাই, তাই মানুষের উপরে রোজগারের বোঝা চাপিয়ে দেয়। আজকে পশ্চিমবঙ্গের ছোট ছোট ব্যবসায়ীরা, তাদের উপরে রাজ্যের পক্ষ থেকে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হচ্ছে, জিএসটি বাড়িয়ে দেওয়া হচ্ছে। ট্যাক্স বাড়িয়ে দিয়ে আগে যেখানে 1 লাখ, এখন সেখানে 5 লাখ টাকা করে আদায় করা হয়। আচ্ছা, ব্যবসাদাররা যদি বেশি সরকারকে ট্যাক্স দেয়, মনে করুন ব্যবসাদাররা সরকারকে বেশি ট্যাক্স দিতে বাধ্য হচ্ছে, ব্যবসাদাররা নিজেদের নিশ্চয় তাদের পকেট থেকে দেবে না, তারা কি করবে? সাধারণ যারা ক্রেতা তাদের উপরে বোঝাটা চাপাবে। যে মালটা তারা কিনবে সেখানে ওজন কম থাকবে, যে মালটা তারা কিনবে সেখানে কোয়ালিটি ঠিক থাকবে না, এবং যে মালটা তারা বেচবে তার উপরে ব্যবসাদাররাও ট্যাক্স চাপাবে। তাহলে আখেরে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? সাধারণ মানুষ, তাদেরকে কিনে খেতে হয়, তাদের সব থেকে বড় বিপদ। পশ্চিমবঙ্গ সরকার অতি চালাকি করে এই বাংলা জুড়ে কখনো মদ, কখনো গাড়ির উপরে ট্যাক্স, কখনো বিদ্যুতের উপরে অতিরিক্ত কর, এইভাবে মানুষের জীবন যাপনের যে মূল যে বিষয়গুলো সেইখানে হস্তক্ষেপ করে তারা তাদের রোজগার বাড়াতে চাইছে, কারণ তারা আর্থিক ঋণে জর্জরিত, নিমজ্জিত। সেখান থেকে বাঁচতে তাদের মানুষের ঘাড়ে আর্থিক বোঝা চাপিয়ে অত্যাচারের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। সরকার এখন খুশির দিবি হয়ে গেছে, চুপ হয়ে গেছে। আপনার খোঁজ নিয়ে দেখুন বাজারে গাড়ি ঘোড়া বাস সব কিছুর উপরে কিভাবে ট্যাক্স বেড়ে চলেছে, খোঁজ নিয়ে দেখুন আপনারা, তাহলেই বুঝতে পারবেন আমার কথা। 1 নম্বর, পশ্চিমবঙ্গে আজকে বাইরের রাজ্যে নানা কারণে, সাম্প্রদায়িক বিভাজনের কারণে, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের উপরে, বাংলার শ্রমিকদের উপরে বাইরের রাজ্যে আঘাত লেগে আসে। সেই কারণে সেই সব রাজ্যে যারা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক ছিল, তারা তাদের জায়গা ছেড়ে দেশে ফিরে আসে। পশ্চিমবঙ্গ সরকার বলেছিল টাকা দেবে, পয়সা দেবে, ব্যবসা করার অর্থ দেবে, এখন হাত উঠিয়ে দিয়েছে। সেই সমস্ত পরিযায়ী শ্রমিক যারা বাইরের রাজ্যে অল্প স্বল্প রোজগার করত, তাদের দুরবস্থা বেড়ে চলেছে। তাই পশ্চিমবঙ্গ সরকারকে বলবো, পরিযায়ী শ্রমিকদের যে কথা দিয়েছিলেন তাদের কাজ দেবেন, অর্থ বরাদ্দ করবেন, আর্থিক সহযোগিতা করবেন, সেটা করুন, কাজের ব্যবস্থা করুন। নাহলে মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা আগামী দিনে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে নিয়ে তাদের দাবি দেওয়াকে যোগ্য মনে করে আমরা তাদের জন্য আন্দোলনে নামব। এই দুটো আমাদের আগামী দিনে মুর্শিদাবাদের কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি হবে। 1, মানুষের উপরে অকারণে অত্যাচার করে টাকা আদায় করা চলবে না। ট্রাফিক পুলিশ লাগিয়ে, সিভিক পুলিশ লাগিয়ে, পশ্চিমবঙ্গ সরকারের ট্যাক্স আদায়কারী অফিসারদের লাগিয়ে